স্যার প্রায়ার টু দ্য লাস্ট ক্লাস স্যার কিছু জিনিস আর কি কনফিউশন বলবো না, মানে কিছু জিনিস একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছিলাম স্যার, যখন পরীক্ষার হলে আসবে সূত্র সহ। স্যার কি আছেন? জি বলুন। স্যার আমাদের কিছু সূত্রের মধ্যে যে ব্যালেন্স শিটের যেগুলো আইটেমগুলো, যেগুলো ইনকাম স্টেটমেন্টের মানে আইটেমের সাথে যখন আমরা ডিভাইড দেই, বেসিক্যালি আমাদের সবসময় একটা ল ফলো করতাম যে ওই আইটেমগুলোকে আমরা অ্যাভারেজে দিতাম আর কি। তো কিছু সূত্রে এখানে যেগুলো আছে ওগুলোর মধ্যে অ্যাভারেজ দাও লেখা ছিল না। ডাজ ইট মিন স্যার যে আমি অ্যাভারেজ নিতে পারি, নাও নিতে পারি, নিলেও ভুল হবে না, না নিলেও ভুল হবে না? আমি দুটোটা যদি যে কোনো একটা ফলো করি ভুল হবে বা ভালো হবে? আই মিন একটু ক্লিয়ার করবেন ব্যাপারটা কাইন্ডলি। না ধরুন কস্ট এখানে আছে কস্ট অফ সেলস, এর তো আর এভারেজ হবে না, তাই না? এটা হলো এই বছরেরই কস্ট অফ সেলস। হ্যাঁ, সব জিনিস তো আর এভারেজ হবে না। না না, যেমন এখানে ইনভেন্টরি আমার এই বছরের মানে এই যে এই বছর আমরা রেশিও করব সেই বছরের ওপেনিং ক্লোজিং নিয়ে চিন্তা করব। ইনভেন্টরি আমার তো এই বছরের ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে, আমি কোন ইনভেন্টরিটা নেব? না ওইটা ঠিক আছে স্যার, আমি এফিশিয়েন্সি রেশিওর কিছু ফর্মুলার কথা বলতেছিলাম। এফিশিয়েন্সি রেশিওর কিছু ফর্মুলার কথা বলছিলাম। এফিশিয়েন্সি? ইয়েস স্যার, এফিশিয়েন্সি। আচ্ছা, এফিশিয়েন্সি কি? আচ্ছা, আপনার কি লেখা হয়ে গেছে সব? জি স্যার। স্যার রয়ে গেছে সিকিউরিটি রেশিও। হ্যাঁ, সিকিউরিটি রেশিও। হ্যাঁ, তো একটা আচ্ছা উনি লেখে নিক, তারপর আমরা ওখানে যাই। ওকে স্যার। স্যার একটু নিচে নামাবেন, সেই নাম্বারটা একটু দেখবো। কোনটা? এই যে স্যার ওই যে বি 1 2 তারপরে সি আছে না, ডেজ হ্যাঁ সি, ওটা কি রিসিভেবল? কোনটা এটা? রিসিভেবল কালেকশন পিরিয়ড। রিসিভেবল কালেকশন পিরিয়ড অর রিসিভেবল ডেজ? আচ্ছা একটু লিখবো। স্যার একটু কুইক রেশিওটা আরেকবার একটু দেখাবেন? এই যে কুইক রেশিও, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। টাইপিং গুলো আসলে খুব বেশি তো ভালো হয়নি, আমার পিএস করছে তো আমি নিজে টাইপ পারিনি আসলে। আচ্ছা, যিনি এফিসিয়েন্সি নিয়ে কথা বলছিলেন, এখানে যেন সেলস রেভিনিউ, এই সেলস রেভিনিউ তো আপনার এই বছরই সেলস রেভিনিউ হবে। টোটাল অ্যাসেটস, এখানে আপনি টোটাল অ্যাসেট বলতে লং টার্ম অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট, অথবা শুধু আপনি লং টার্ম অ্যাসেটও নিতে পারেন, সেটাই বলা হয়েছে এখানে। আর এখানে যেমন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স এন্ড লেন্ডার্স, এই যে শেয়ার হোল্ডারের ক্যাপিটাল এবং লেন্ডারের যে ব্যালেন্সটা, সেটা ওপেনিংও থাকতে পারে, ক্লোজিংও থাকতে পারে। তাহলে আমরা কোনটা দিয়ে ভাগ করব, সেই জন্য কনফিউশন এড়ানোর জন্য আমরা এভারেজটা নেওয়ার চেষ্টা করব। যদি এভারেজ নিতে না পারি, আমরা ক্লোজিংটা নিয়ে কাজ করব। ক্লিয়ার আপনি? ইয়েস স্যার। ক্লোজিংটা নিয়ে কাজ করব, যেখানে আমি এভারেজ করতে পারবো না, যেই বছরেরটা আমার দেয়া থাকবে সেই বছরের ক্লোজিংটা নিয়ে আমি কাজ করব। আর যেটা এভারেজ করতে পারবো তো এভারেজ করবই। এই জিনিসগুলা আসতেছে না কেন বললাম না। ওকে, এখন আমরা তাহলে ইসে যাই, প্রবলেমে যাই। স্যার এই ক্যাপিটাল স্ট্রাকচার স্যার, একটু স্যার একটা মিনিট স্যার, এই ক্যাপিটাল স্ট্রাকচার, হ্যাঁ এগুলো কি আমাদের এভারেজ করে নিতে হবে না যদি अवेलेबल ইনফরমেশন থাকে? টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড যেটা, সেটা যদি আপনি এভারেজ করার সময় করতে পারেন, না পারলে অসুবিধা নেই। না করলেও কি ভুল হবে স্যার? না না, কোনো ভুল নাই। যেখানে আমি এভারেজ লিখেছি সেখানেও ভুল হবে না। ওকে স্যার, ওকে স্যার, এটা জানার জন্য। করতে পারলে মোর অ্যাকুরেট হয়, এবং সেটা আবার আপনি আবার একটু সময় বেশি লাগবে, কাজে এভারেজ না করতে পারলে কোনো সমস্যা নাই। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন একটু করি। বলুন। স্যার এই যে
আমরা প্রফিটেবিলিটি রেশিওতে এক জায়গায় নিচ্ছি স্যার গ্রস মার্জিন যখন করছি গ্রস প্রফিট, আবার রিটার্ন অন ক্যাপিটাল যখন করছি অপারেটিং প্রফিট, আর রিটার্ন অন ইকুইটিতে নেট প্রফিট। তো এইখানে স্যার সবগুলা নেট প্রফিট নিলাম না কেন? নিলে সমস্যা কি? ধরেন রিটার্ন অন ইকুইটি সবগুলা তো আমি নিলাম না, এক একটা সূত্র এক একটা। এখানে অপারেটিং প্রফিটের সাথে তুলনা করা হয়েছে, এখানে নেট প্রফিটের সাথে তুলনা করা হয়েছে, এখানে গ্রস প্রফিটের সাথে তুলনা করা হয়েছে, এক একটা এক এক ক্যারেক্টারিস্টিক্স। মানে আপনি যদি সবগুলা নেট নেন তাহলে তার রেশিও হলো না। কিন্তু স্যার ওই যে অপারেটিং প্রফিট যখন নিছি তখন আবার ওই যে শেয়ার হোল্ডার আর লেন্ডার দুইটা নিছি, কিন্তু রিটার্ন অন ইকুইটিতে শুধু শেয়ার হোল্ডার্স ইকুইটি। এখানে তো বলছি রিটার্ন অন ইকুইটি, আর ওখানে তো বলছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ভাষা তো ভিন্ন। আচ্ছা ঠিক আছে। ওখানে তো বলছে ক্যাপিটাল এমপ্লয়েড, এখানে ক্যাপিটাল বলতে ওনার্স ক্যাপিটাল। বিভিন্ন ভাবে আমি এখানে আর কয়টা রেশিও করছি, আপনি যদি 10টা বই ঘাটেন আপনি 100 রেশিও পাবেন, রেশিওর কোনো অভাব নেই। তুলনা বিভিন্ন ভাবে করতে পারে। আপনি যদি একটা মানুষের সাথে একটা মানুষ তুলনা করেন, লক্ষ্য ভাবে তুলনা করা যায়। কারো চুল বাঁকা, কারো চুল সোজা, কারো চুল আপনার ওই যে কি বলে এগুলাকে কোকড়ানো, কারো চুল কারো চুল সাদা, কারো চুল কালো। এই চুল নিয়েই আপনি 50টা করতে পারবেন। মানে স্যার আমার দরকার হলে আমি ওইখানে নেট প্রফিট বসাও কম্পেয়ার করতে পারবো যদি আমার মানে যদি স্যার বিভিন্ন একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, এগিয়ে আসবে। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, একটু ওয়েট করেন 1 মিনিট, আমি ব্রডব্যান্ড কানেকশনটা একটু দিয়ে নিই। জি বলুন, কি জানি কোশ্চেন করছিলেন একজনে? স্যার যদি রেশিও গুলো যদি বিভিন্ন ব্যাখ্যা হয় তাহলে তখন রেজাল্ট কে আসবে? রেজাল্ট এক কেন, কিভাবে আসবে? একই নেচার হলে একই ধরনের রেজাল্ট আসবে। এগুলো আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এ তুলনা করতেছি। এখন আপনি এর চেয়েও আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক বের করতে পারেন, সেটা আপ টু ইউ। বাট আমি মনে করি যে এমনিতে রেশিও অ্যানালাইসিস খুব কম আসে আমাদের। তারপরেও ভেরি মাচ ইম্পর্টেন্ট যেগুলো আসবে সেগুলো আমরা একটু শিখতেছি। সূত্র দেয়া আছে, কোনো কনফিউশনের কিছু নাই। এ নিয়ে আর বেশি কোশ্চেনে আমার মনে হয় কোনো সুযোগ নেই। আমরা প্রবলেমে যাই, যতটুকু কনফিউশন আছে আর দূর হবে। প্রবলেম 1, এখানে আমরা বলেছি the following income statement and statement of financial position, that means balance sheet আর হলো income statement, will be used to illustrate the calculation of accounting ratios and interpret them, মানে তুলনা করা এবং তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য। এখন এখানে আপনার ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, সেলস সবকিছু দেয়া আছে, ইনকাম স্টেটমেন্ট, নেট প্রফিট দেয়া আছে, ব্যালেন্স শিটও দেয়া আছে, ফিনান্সিয়াল পজিশন ব্যালেন্স শিট দেয়া আছে। টোটাল দেয়া আছে। এখন আপনি রেশিও অ্যানালাইসিস করবেন। এখন আমি কোনো রিকোয়ার্ড দেইনি, এই জন্য ইচ্ছে করে দেইনি যে আমরা সব রেশিও গুলাই এখান থেকে একটু প্র্যাকটিস করবো একবার, সেজন্য ইচ্ছে করে আর দেই নাই। ঠিক আছে, সবগুলোই আমরা করব, কোনো স্পেসিফিকে যাব না। তাহলে আমাদের যেহেতু আমাদের ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে 31শে ডিসেম্বর, যে কোনো একটা বছর ধরুন, তা সেই বছরে 31শে ডিসেম্বরের ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে। নাও ওই বছরেরই আবার আপনার ব্যালেন্স শিটও দেয়া আছে, ইয়ার 8। তাহলে আমরা এখানে ইয়ার 8 ধরি। ওকে, নাও আমরা আমাদের যেগুলো সূত্র আমরা দিয়েছি সেগুলো নিয়ে বসিয়ে আমরা কিছু অ্যানালাইসিস করি। তাহলে প্রথমটাই আমরা এখানে একটা জিনিস আলোচনার আগে একটু করেছি, এটা অবশ্য থিওরির সময় আলোচনা করেছি, যে আমরা যদি এরকম একটা রেশিও
যখন অ্যানালিসিস করব যে প্রফিট আমার সেলস এর কত অংশ, এরকম যদি একটা আমরা তুলনা করি, সেই তুলনাটা কিন্তু আমরা লাস্টে এভাবেও করতে পারি, 20/1 অথবা 1:20 এভাবেও লিখতে পারি। সো দ্যাট রেশিও কিন্তু প্রকাশ ভঙ্গি বিভিন্ন ভাবে আপনি উপরে নিচে দিয়েও করতে পারেন, এভাবে 20/1 সেটাও বলতে পারেন, অথবা আপনি 1:20 সেটাও বলতে পারেন। তো আমরা প্রথমে কি করব, প্রফিটেবিলিটি রেশিও। তো প্রফিটেবিলিটি রেশিও সূত্রটা কি আমাদের? প্রফিটেবিলিটি রেশিও প্রথম সূত্রটা কি? গ্রস মার্জিন। Gross margin by Gross margin, gross profit divided by sales. এইটা সূত্র না, প্রথম সূত্রটা হলো আমার গ্রস মার্জিন সূত্র। গ্রস মার্জিন ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। Sales into 100. হ্যাঁ, তো এখানে গ্রস প্রফিট কত? 14,837. 14,837। তাহলে এইটা লেখেন 14,837। আর সেলস কত? 23,636. হ্যাঁ, ইনটু Into 100. 100 কত হয় বলুন? 62.77. রাইট। তাহলে 62.77 এর অর্থটা কি? 100 টাকা যদি সেল হয়, তার ভিতরে আমরা যদি পয়েন্ট বাদ দিই, তাহলে 62 টাকায় আমার কি? Gross profit. গ্রস প্রফিট। রাইট। তাহলে একটা সিম্পলি একটা আমরা মেজারমেন্ট করলাম যে যদি 100 টাকা সেল হয়, ধরে নিতে হবে যে 62 টাকা বা 63 টাকা আমার গ্রস প্রফিট আছে, এটা বোঝার জন্য। এখন যদি এখানে 2 বছর দিত, যেমন এটার একটা বছর যদি আরেকটা প্রিভিয়াস ইয়ার দিত, সেখানে যদি হতো 60% থাকতো, আর এবার আমার বের হয়েছে 62 বা 63%, তাহলে আমি এটা তুলনা করতে পারতাম যে না, এই বছর কোম্পানি গ্রোয়িং পজিশনে আছে, সে গত বছরের চেয়ে এই বছরে তার গ্রস মার্জিনটা একটু বেশি। তো গ্রস মার্জিন বেশি হবে কি কারণে? কারণ হলো কস্ট অফ সেলসটা সে কমিয়ে আনছে, সেই জন্য তো গ্রস মার্জিনটা বেশি হয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রেশিওতে আমরা এইভাবে কিন্তু বিষয় বিশ্লেষণ করব এবং কমান্স পাস করব। এখন একই কোম্পানির 2 বছর দিলে তো ভালো, এমনও আছে 2টা কোম্পানি যদি দিত, এটা হলো এক্স আর একটা দিল তো ওয়াই, তাহলে ওয়াই রও বের করতাম, এক্স রও বের করতাম, করে আমরা বলতে পারতাম যে না, এক্স ইজ বেটার দেন ওয়াই অর ওয়াই ইজ বেটার দেন এক্স, কনসিডারিং দি গ্রস মার্জিন। গ্রস মার্জিন কনসিডারে এক্স বেটার দেন ওয়াই, আমরা সেভাবে বলতাম। কাজে প্রত্যেকটা আপনি শুধু রেশিওটা বের করা কিন্তু মূল আমাদের না, অবজেক্ট না, আমাদের কিন্তু অবজেক্ট কমান্ড পাস করা, এবং রেশিও আসলে কিন্তু অবশ্যই আপনার কাছে কমান্ড চাবে। ওকে, দেন আমরা প্রফিটেবিলিটি রেশিওর সেকেন্ড রেশিওটা কি বলছিলাম? Return on capital employed. রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সেখানে বলছিলাম যে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই এভারেজ Capital employed by long term and equity. average capital employed by shareholders and the lenders বা লং টার্ম লায়াবিলিটি। তাহলে অ্যাভারেজ আমি করতে পারবো কিনা দেখি আমরা। যদি অ্যাভারেজ করতে পারি, আমরা অ্যাভারেজ করে শিখে নেই, পরীক্ষা হলে করে করলাম, না করে না করলাম। তাহলে অ্যাভারেজ করবো কার? ক্যাপিটাল এমপ্লয়েড বাই শেয়ার হোল্ডার্স এন্ড লেন্ডার্স। তাহলে আমরা ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে গিয়ে দেখি যে আমার ক্লোজিং এই যে শেয়ার হোল্ডার্স ইকুইটিটা আছে, কত আছে? 18,250। হ্যাঁ, এখানে ইকুইটি মানে কি? শেয়ার হোল্ডার ইকুইটি 18,250। এটা কি ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং। আমরা যেই বছরটা নিয়ে অঙ্ক করব সবসময় সেটা হয় ক্লোজিং। তাহলে ইটস ক্লোজিং ইকুইটি। তাহলে ক্লোজিং ইকুইটি যদি এইটা হয়, তাহলে ওপেনিংটা কত বলতে পারেন তো? স্যার এখানে তো দেওয়া নাই। দেওয়া তো সব থাকবেই না, আপনার আইকিউ দিয়ে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওপেনিং পরে যাই।
আমরা তাহলে এভারেজটা পরে করি, আমরা আগে ক্যাপিটাল এমপ্লয়েড বা শেয়ার হোল্ডার্স আর লেন্ডার্স আগে বের করি, তাই না? তাহলে শেয়ার হোল্ডার্স এন্ড লেন্ডার, শেয়ার হোল্ডার্স এর ইকুইটি আছে 18,250 নাকি? জি স্যার। ওকে, আর লেন্ডার্স 4,500, ফাইন। তাহলে এই দুটো আমরা যোগ করব, যোগ করলে কত পাবো? 22,750 ইজ ক্লোজিং আর ওপেনিং? ক্লোজিং। ক্লোজিং। একবার কিন্তু বলেছেন, কাজে ওখান থেকে আর সরে আসা যাবে না, ক্লোজিং। তাহলে আমার টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড ক্লোজিং পেয়ে গেলাম 18,250 আর হলো 4,500, 22,750। না ওপেনিং কোথায় পাবো? তাহলে আমি যদি ধরে নেই যে আমার ওপেনিংও 22,750 ছিল, ধরে নিলাম, তাহলে আর কি কোনো বুদ্ধি আছে যে ওপেনিংটাকে বের করার মতন কোন এখানে কিছু কোনো ফিগার আছে যেটা আমি প্লাস বা মাইনাস করলে ওপেনিংটা আসলে পেয়ে যাব? নেট প্রফিট মাইনাস প্রফিটটা বাদ দিলে রাইট, ফাইন ফাইন, হ্যাঁ, নেট প্রফিটটা যদি আমি ক্লোজিং থেকে মাইনাস করি তাহলে আমি ওপেনিংটা পেয়ে যাব। তাহলে আমার 7,650 নেট প্রফিট, এটা যোগ করেই কিন্তু আমার এই 18,250 হয়েছে। কাজে আমি যদি এখান থেকে আমার প্রফিটটা বাদ দেই তাহলে আমি ওপেনিং ব্যালেন্সটা পেয়ে যাব। তাহলে ক্লোজিংটা পেয়ে গেলাম যে 22,750, আর ওপেনিংটা পাবো কিভাবে? 22,750 মাইনাস এই যে প্রফিট 7,650, তাহলে কত হয়? ওপেনিংটা কত হয়? 15,100। এখন এই 15,100 প্লাস 22,750 এই দুটো যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার এভারেজ হয়ে যাবে। আমরা শিখতেছি, পরীক্ষা হলে পারলে করব, না পারলে ক্লোজিং দিয়ে করব, আর এভারেজ করতে পারলে বেটার। স্যার এভারেজ না করে যদি দেই সেক্ষেত্রে মার্কিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য হবে কি? রেজাল্ট একটু ভেরি করবে, কমেন্টসে হয়তো খুব বেশি এটা ভেরি করবে না, কিন্তু রেজাল্টে সামান্য ভেরি করবে। মার্কে নির্ভর করে বাকিগুলো অঙ্কের উপরে। যদি দেখা যায় যে না আপনার 1 বা 2 মার্ক পেলে আপনি পাস হয়ে যায়, তখন হয়তো ওখানে আর কাটবে না আর কি। আর যদি দেখা যায় যে না আদৌ আপনার পাসই হচ্ছে না, তখন ওখান থেকে আরো কেটে দেবে। অনেকগুলাই আপনি যখন যে খাতা দেখে, আর একটা জিনিস, খাতা কিন্তু একজনে দেখে না, কয়জনে দেখে জানেন? 3 জনে দেখে খাতা। যদি 20 মার্কের বেশি ভেরি হয় ফার্স্ট হ্যান্ড এন্ড সেকেন্ড হ্যান্ড, যদি 20 মার্কের বেশি ভেরি করে তখন থার্ড হ্যান্ড চলে যায়, তারপরে এভারেজ হয়ে যায়। কাজে আপনারা নিশ্চিত থাকেন যে আপনি যদি খাতার ভিতরে কিছু থাকে আপনি পাস করবেনই। স্যার খাতার নেগেটিভ মার্কিং এর ব্যাপারগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। কোনো নেগেটিভ মার্কিং নাই, কোনো নেগেটিভ মার্কিং। আইসিএম এ খুব ওপেন, কোনো নেগেটিভ নাই। তবে এমন কোন জিনিস লেখা যাবে না খাতাতে যেখানে আপনি সাইলেন্ট এক্সপেল হয়ে থাকতে পারেন, এমন কোন ল্যাঙ্গুয়েজ খাতায় লেখা যাবে না। অনেকে কোশ্চেন কঠিন হলে বাজে ল্যাঙ্গুয়েজ লিখে দেয় খাতার ভিতরে, তখন সাইলেন্ট এক্সপেল হয়ে যায়। দেখা যায় যে 1 পরীক্ষা বা 2 পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না। ওই জিনিসগুলো দয়া করে কেউ করবেন না। ইটস এ প্রফেশনাল ইনস্টিটিউট, আপনাকে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করে পাস করতে হবে। আর হালকা পাতলা জ্ঞান অর্জন করে পাস করলে আপনি ভবিষ্যতে আপনার মানে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আপনি ঠেকে যাবেন। স্যার আইসিএম এর রেকর্ডে কি এরকম কখনো হয়েছে যে এক্সামের কোশ্চেন অনেকটা ক্রিটিক্যাল হওয়ার কারণে এরকম কোন স্টুডেন্ট ক্যান্ডিডেট এরকম করছে? একাধিক আছে। আচ্ছা, এখানে তো বিভিন্ন ধরনের স্টুডেন্টই আছে, বুঝলেন না? কেউ মনে করে যে
ভর্তি হলেই বোধহয় পাস হয়ে যায়, কিন্তু 20 বছর স্যার অনেকে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন 20 বছর যে রিনিউ করা যায় এটা তো জানে না। হ্যাঁ, না আমার শোনা মানে অনেকেই বলছে যে এখানে পাস করে না, রিজন হচ্ছে হয়তো বা তার স্টুডেন্ট ভালো না, এই কারণে পাস করে না। বাট এখানে না, অ্যানালাইসিস করে না, দেখতে এটা- গেলে না। এখানে অ্যানালাইসিস করে দেখতে গেলে দেখা যায় যে অনেক ভালো স্টুডেন্টরা কমপ্লিট করতে পারে না, বাট এবার স্টুডেন্ট গুলো ওরা কমপ্লিট করে গেছে। আর কারণ কি খুব বলেন দ্রুত। তো? স্যার কারণ হচ্ছে যে ওরা যারা পাস করে তারা হচ্ছে কনফিডেন্ট থাকে যে আমি শেষ করতে পারবো, আর যারা হচ্ছে এভারেজ স্টুডেন্ট তাদের অনেক খাটতে হয়, অনেক পড়তে হয়। So, না, এটা ঠিকই আছে, এটা একটা কারণ। আমি মনে করি আমার ব্যক্তিগত এটা হলো, অনেক স্টুডেন্ট আছে যে যত রাত্রি হোক আমি একটা লাইন দেখলো, কোনো এক বইয়ের এক লাইনটা দেখে আমি ঘুমাবো। অনেক অনেক স্টুডেন্ট লাইফে অনেক স্টুডেন্ট আমরা দেখেছি যে গল্পের বই এক পৃষ্ঠা না পড়লে তার ঘুম আসে না, বহুত স্টুডেন্ট আছে। আর ঘুম না আসলে তখন গল্পের বইটা খুলে নেয়। ঠিক যদি আমরা সেরকমই মনে করি যে আইসিএম এর বইটা পড়তে পারি না পারি, অন্তত একটা পৃষ্ঠা দেখে ঘুমাবো, এই কমিটমেন্টটা যদি আপনার থাকে, আপনি টুডে অর টুমরো পাস করবেন। আর পরে রেখে দিলাম, দুবার পরীক্ষা দিলাম, খারাপ হলো, ও আমার দ্বারা হবে না, হ্যাঁ, তো এই হলে আর পাস হবে না। আপনি মানে কমিটমেন্টটা থাকতে হবে, আপনার ডিটারমাইন্ড থাকতে হবে যে আমাকে পাস করতেই হবে, সবাই করলে আমি কেন করব না, তাহলে সমস্যা হবে না। আর যদি মনে করেন করলে করলাম, না করলে নাই, অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়, এই উদ্দেশ্যের উপর নির্ভর করে আর কি। তবে যারা রেগুলার কিছু না কিছু পড়াশোনা করে এবং সিরিয়াস, তারা অবশ্যই পাস করে। আর যারা মনে করে হইলো হইলো, না হইলে নাই, দ্যাট ইজ অ্যানাদার থিং। ওকে, তো আমরা এখানে তাহলে আমরা কি করলাম, আমরা ওপেনিং ক্লোজিং নিয়ে আমরা এভারেজ করলাম। এভারেজটা কত আসলো ফিগার? 18,925। 18,925। ফাইন, সবাই কি হয়েছে 18,925? 18,925। হ্যাঁ, ফাইন। তাহলে আমি নিচে ফিগারটা পেয়ে গেলাম 18,925। আর উপরে কি ছিল আমার? 9,100। 9,100 কি? অপারেটিং প্রফিট। এই যে অপারেটিং প্রফিট দেয়া আছে 9,100। তাহলে 9,100 ডিভাইডেড বাই 18,925 কত আসে? 48 কি? 0.08%। 48%। তাহলে যেহেতু 100 দিয়ে গুণ আছে 48%, দ্যাট মিনস টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমি করি, তাহলে আমি নিশ্চিত যে আমি 100 টাকা ইনভেস্ট করলে 48 টাকা আমার রিটার্ন আসবে। এখন আপনি এই 48 টাকার উপরে বিভিন্ন ভাবে, এই যে কমান্ড একটু আগেও বললাম, একই কোম্পানি 2 বছর হলে 2 বছরের সাথে তুলনা করবেন, দুটো আলাদা কোম্পানি হলে সেইভাবে তুলনা করবেন। যার রিটার্ন বেশি সেখানে লেন্ডার্সরা লেন করতে উৎসাহিত হবে, তারা ইনভেস্ট করতে তারা উৎসাহিত হবে। ওকে, থার্ড এন্ট্রিটা কি ছিল আমাদের? থার্ড সূত্রটা রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি স্যার। আরও এই রিটার্ন অন ইকুইটি, এটা শুধুমাত্র আমরা ওনলি ফর ইকুইটি উপরে করব। এখানেও আমরা একই কথা, আমরা শেয়ার হোল্ডার্স এর ইকুইটি নিতে পারি অথবা এভারেজটাও নিতে পারি। তা আমরা যদি এভারেজ করতে পারি সেটাই করে ফেলি। তাহলে শেয়ার হোল্ডার্স এর ওপেনিং হলো 14, ক্লোজিং হলো 14,135, সরি 18,250, আর ওপেনিংটা হবে কত তাহলে? 18,250 মাইনাস প্রফিট এই 7,650 প্রফিটটা। তাহলে মাইনাস করলে যেটুকু হবে কত হয়? 10,600। তাহলে 10,600 হইলো আপনার ওপেনিং, আর ক্লোজিং ছিল 18,250। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি, কত হয়? হ্যাঁ, 14,425। গুড, 14,425 আমি এভারেজ ইকুইটি পেয়ে গেলাম। আর নেট প্রফিট কত ছিল আমার? 7,650।
তাই না? তাহলে 7,650 ডিভাইডেড বাই 14,525 কত হয়? স্যার 14,425 না? জি জি তাহলে 53.03। জি, দ্যাট মিনস 03 আর বাদ দেন, রাউন্ড নিয়ে আসবেন 53%। তাহলে হবে কি আপনার কমান্ড করতে সুবিধা হবে। স্যার একটা কোশ্চেন করা যাবে স্যার? বলুন। স্যার ওই এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটিটা একটু কিভাবে বের করছেন যদি আরেকবার একটু দেখান করতেছি। এভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি, জি স্যার এখন যেটা বের করলাম এই যে ক্লোজিং আছে আপনার এই যে 18,250, এই যে ইকুইটি মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এই ইকুইটি আছে 18,250, এটা হলো ক্লোজিং। তাহলে এই 18,250 ভিতরে এই 7,650 সহ কিন্তু এই যে প্রফিট হয়েছে এবছর, তাহলে এইটুকু যদি আমি বাদ দিই তাহলে আমি ওপেনিংটা পেয়ে যাব। তাহলে আমার ক্লোজিং আছে 18,250 আর ওপেনিং হবে 18,250 মাইনাস 7,650। তাহলে ওই দুইটা যদি যোগ করে আমি আবার দুইটা যোগ করলে কত হবে? দুটো যোগ করলে হবে 28,850। এই যে 28,850, এই যে 28,850, তাকে আমি 2 দিয়ে যদি ভাগ করি হবে আমার 14,425। এবার বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেন করছেন তিনি ক্লিয়ার হয়েছেন? ওকে, তাহলে আমি এখানে রিটার্ন অন ইকুইটি পেলাম 53। দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু 48 আর রিটার্ন অন ইকুইটি কিন্তু 53। কারণটা কি বলতে পারেন? স্যার ডেট অ্যামাউন্টটা নাই এখানে সেজন্য। হ্যাঁ, এখানে হলো শুধুমাত্র ওনার্স ইকুইটি আর ওখানে হলো ডেপ্ট সহ, ধার করা টাকা সহ। ওখানে টাকা ছিল বেশি, টাকা যেহেতু বেশি ছিল কাজে রিটার্নটা কম। ওখানে ছিল 18,925 আর এখানে হলো 14,425, সেজন্য এখানে পার্সেন্টেজটা বেশি। ওকে, তাহলে আমরা নেক্সট রেশিওটা কি আমাদের? লিকুইডিটি রেশিও, লিকুইডিটি রেশিও বা সলভেন্সি রেশিও। স্যার একটা কথা বলতে চাই। বলুন। স্যার নেট মার্জিন বললে তখন সূত্রটা কি দাঁড়াবে? নেট প্রফিট টু সেলস আসবে স্যার? নেট মার্জিন মানে হলো নেট প্রফিট আর কি, এক এক জায়গায় এক এক ল্যাঙ্গুয়েজ ইউজ করে। হ্যাঁ, এখানে যেমন বলছে প্রফিট পিরিয়ড, তার মানে নেট প্রফিট। লাস্ট ওয়ানটাই হলো নেট প্রফিট, প্রফিট ফর দি ইয়ার মানে নেট প্রফিট, ওই রকমের। ওকে, তো আমরা এরপরে দেখবো কি আমরা সলভেন্সি রেশিও অর লিকুইডিটি রেশিও। দয়া করে সবাই অল্টারনেটিভ নামটা একটু মনে রাখবেন, কারণ কোশ্চেনে কোন নামটা দেয় বলা মুশকিল। আমরা প্রফিটেবিলিটি রেশিওর আরেকটা নাম কি বলেছিলাম মনে আছে? পারফরমেন্স রেশিও। সে কিরকম পারফর্ম করতেছে সেই জন্য পারফরমেন্স রেশিও। কাজে আপনি যদি কোশ্চেন আসে পারফরমেন্স রেশিও, একই জিনিস, আপনি না জানলে তো আপনি বলতে পারবেন না। কাজে নাম আমাদের দুটোই জানতে হবে। তো এবার আমরা লিকুইডিটি রেশিও বা সলভেন্সি রেশিও আমরা করব। তাহলে সলভেন্সি রেশিওর প্রথম রেশিওটা কি? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও রাইট। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। ফাইন, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, দুটাই ব্যালেন্স শিট আইটেম। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট এখানে দেয়া আছে, কারেন্ট লায়াবিলিটি দেয়া আছে, কাজে ব্যালেন্স শিট আইটেম দুটোই। এখানে কারেন্ট অ্যাসেট কত আছে? 9,701, এই যে দেয়া আছে 9,701। এটা তো উপরে নেওয়া যাবে না,
আর যায় না ৯৭০১। তো এটা হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। লাইবিলিটি থাকবে আমার লাইবিলিটি সাইড। এই যে নন কারেন্ট লাইবিলিটি ছিল ৪৫০০, এই যে কারেন্ট লাইবিলিটি আছে ১০৮৬। 1086 হ্যাঁ, তাহলে 8.93 রাইট। তাহলে ৯৭০১ ডিভাইডেড বাই 1086, তাহলে কত আসে আমাদের? 8.93 8.93। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? আমরা যখন প্রকাশ করব জি জি, আর এটা যেহেতু রেশিও স্যার, তার মানে স্যার রেশিও হবে 1:8.93। 1:2 হবে নাকি 8.93:1 হবে, কোনটা? 8.9:1। 1, রাইট। হ্যাঁ, নিচেরটা হলো 1, নিচেরটা হলো 1 আর উপরেরটা হলো যেটা রেজাল্ট আসলো। তাহলে 8.93:1। তাহলে দেখুন আমাদের স্ট্যান্ডার্ড ছিল কত? 2:1। তাহলে এখানে কি এটা ভালো? খুব বেশি ভালো না। কারণটা কি? ওদের হচ্ছে মানে যে পরিমাণ ক্যাশ টাকা থাকার ছিল তার চেয়ে বেশি রয়ে গেছে। তার মানে একটু অলস টাইপের ওখানে তার কারেন্ট অ্যাসেট মানে ইনভেন্টরিটা তার বেশি আমার মনে হচ্ছে, যে কারণে তার 1 টাকার বিনিময়ে সে প্রায় 9 টাকা রেখে দিছে। অথবা ওয়ার্কিং ক্যাপিটাল তার খুব বেশি একটা ভালো পারফর্ম করতেছে না বা রোলিং করতেছে না। সেই জন্য আমার 1 টাকার পরিবর্তে 2 টাকা থাকলেই হতো, কিন্তু সেখানে প্রায় 9 টাকা। দ্যাট মিনস হ্যাঁ, আইডিয়াল মানি পড়ে আছে। দ্যাট মিনস তার রোলিংটা কম হচ্ছে, ব্যবসা ভবিষ্যতে আরো কমে যাবে। সেই জন্য এটা কারেন্ট রেশিও। তাহলে কুইক রেশিওটা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। গুড। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। ইনভেন্টরি আমি ব্যালেন্স শিট আইটেম এখানে পেয়ে যাব, ব্যালেন্স শিটে ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটের ভিতরে পাবো। এই যে ইনভেন্টরি আছে কারেন্ট অ্যাসেটের ভিতরে 1425। তাহলে 1425 টাকা আমি বাদ দেবো, আমার কারেন্ট অ্যাসেট আছে ৯৭০১ থেকে। তাহলে আমি কুইক অ্যাসেট পেয়ে গেলাম। তাহলে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি তো আগেও অঙ্ক করেছি, সেখানে ছিল 1086। তাহলে কত আসে? 7.62 7.62 ইস্টু হ্যাঁ ইস্টু 1, তাই না? 7.62 ইস্টু 1, অর্থাৎ 1 টাকার বিনিময়ে আমার প্রায় 8 টাকা আছে। ইট ইজ নট, যেহেতু কারেন্ট অ্যাসেটও বেশি এই জন্য কারেন্ট কুইক অ্যাসেটটাও বেশি হয়ে গেছে। ইনভেন্টরি বাদ দিলেও আমার আইডেল ক্যাপিটাল পড়ে আছে। দেখেন আপনি যদি ব্যালেন্স শিটের দিকে যাই, এই যে দেখুন আপনার যে ব্যাংকই পড়ে আছে, দেখেন 7,000 টাকার মতন। আমার 9,000 টাকার মধ্যে 7,000 টাকায় ব্যাংকে পড়ে আছে। সো দ্যাট বুঝাই যাচ্ছে সেটা ইটস নট সো গুড কুইক রেশিও। এখানে যদি স্যার প্রিপেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট থাকতো, সেটাও কি কুইক অ্যাসেট থেকে বাদ দিয়ে নিতাম স্যার? না, আমরা শুধুমাত্র কুইক অ্যাসেট বের করার জন্য শুধুমাত্র আমরা ইনভেন্টরিটাকেই বাদ দেব। ওকে স্যার। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, এরপরে কারেন্ট অ্যাসেটের ভিতরে যত আইটেম আছে সবই থাকবে, শুধু আমরা ইনভেন্টরিটাকে বাদ দেব। জি স্যার। নাও আমরা ওয়ার্কিং ক্যাপিটাল তো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে বের করে না ওয়ার্কিং ক্যাপিটাল স্যার? জি, সেখানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল। বলুন আপনার কোশ্চেন। রেশিওর ক্ষেত্রে আপনি যে ইস্টো দিয়ে দিয়েছেন এটা বলতেছি। রেশিওর ক্ষেত্রে যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ইজ টু কারেন্ট লায়াবিলিটিস লিখছেন। হ্যাঁ, এটা লিখছি এই জন্য যে এটাকে অনেক সময় অনেকে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলে। সেই জন্য আমি যতগুলো নাম যত বইতে পেয়েছি সবই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অনেক বইতে হয়তো পাবেন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তখন আবার ঘাবড়ানোর কিছু নাই। এই কারেন্ট রেশিও কি বলতেছে আর কি, বুঝছেন? কারণ ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি যে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির যে ডিফারেন্স সেটা কি ওয়ার্কিং ক্যাপিটাল বলে, এবং যেহেতু এই রেশিওটাও কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি নিয়ে,
সেই জন্যই আমরা এটাকে অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলি, অনেক রাইটাররা বলে আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার। কনফিউশন করা নাও। তারপরে কি রেশিও আমাদের? ইফিসিয়েন্সি রেশিও, অথবা আরেকটার নাম কি? ইউজ অফ অ্যাসেটস। আমি অ্যাসেটকে কত সুন্দরভাবে ইউজ করতে পারি সেটা। প্রথমটায় আমরা বলেছি অ্যাসেট টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কি ছিল? অ্যাসেট টার্নওভার রেশিও, রাইট, সেলস রেভিনিউ divided by total asset. Total asset means current asset plus long term asset, অথবা শুধু লং টার্ম অ্যাসেটও হতে পারে, আপনি যেভাবে খুশি বের করতে পারেন, এনি কম্বিনেশন। আমরা টোটাল অ্যাসেট আছে, টোটাল অ্যাসেট দিয়ে করি। এখানে টোটাল লাইব্রেরি যদি 23,836 থাকে, টোটাল অ্যাসেট আর 23,836। আর আমার কত ছিল? সেলস রেভিনিউ কত ছিল? 23,636। 23,636 ডিভাইডেড বাই 23,836 আমরা করতে পারি। হ্যাঁ, অথবা 23,636 কে আমরা এখানে নন কারেন্ট অ্যাসেট আছে 14,135, 14,135 যাও ভাগ করতে পারি। স্যার কোনটা মোর লেজিট? টোটাল অ্যাসেট না, হ্যাঁ নন কারেন্ট যে বললাম এনি কম্বিনেশন। আপনি একবার নিয়েছেন টোটাল অ্যাসেট, আর একবার নিয়েছেন শুধু লং টার্ম অ্যাসেট। স্যার ওইটা তো স্যার ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও নামে একটা রেশিও স্যার মেবি আছে, সেটা আর কি, যেটা নন কারেন্ট দিয়ে করলে, নেট ফিক্সড অ্যাসেট দিয়ে করলে হয় স্যার। আবার কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও একটা আছে, এগুলো কি স্যার সেই রেশিওটা বের হবে? আমি তো যেদিনকে থিওরি পড়াচ্ছিলাম সেখানে তো বলছি যে ভাই বহুত রেশিও পাবেন, আমার সাথে অন্য রেশিও বললে লাভ হবে না। আমি যে রেশিও পড়াচ্ছি আমাকে এই রেশিও নিয়ে আপনি কোশ্চেন করলে আমি জবাবটা ভালো দিতে পারবো, কারণ আমি অনেক রেশিও এখান থেকে বাদ দিয়েছি। আপনাকে তো আমি বারবার বলতেছি যে 100-র উপরে রেশিও পাবেন, 100-র উপরে রেশিও পাবেন। আমি তো সব রেশিও পড়াবো না, আমি পড়াবো অল্প কিছু রেশিও যেগুলা মোটামুটি ওই রেশিওর অঙ্ক খুব কম আসে আপনাদের লেভেলে, তারপরও না পড়ালে বলবেন যে স্যারে পড়ায়নি। সেই জন্য একটু জাস্ট আইডিয়া দিচ্ছি, এবং যেগুলা আসলে যেগুলো আসবে সেগুলোই পড়াচ্ছি আর কি। তার রেশিওর অঙ্ক তো আসে 20 মার্কের আসে জন্য একদম আসে না তা না, কিন্তু একটু কম, সেই জন্যই তারপরে পড়াচ্ছি। মূল কথা হলো আসে এই জন্যই পড়াচ্ছি, কম আসুক আর বেশি আসুক। ওকে, তাহলে আমরা অ্যাসেট টার্নওভার রেশিও করে ফেলছি। সেলস রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট দিয়ে একবার করলাম, কারেন্ট লং টার্ম অ্যাসেট দিয়ে একবার করলাম, কোনো সমস্যা নাই, দুইটাই রেজাল্টই দেখাই দেবো, কোনো সমস্যা নাই। একটাতে আসে কত? 0.99, আরেকটাতে আসে 1.67 আসে, 0.99 আসে। আমি দুইটাই করেছি, দেখেন এখানেও দুইটাই দেখিয়েছি, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। দেন আমরা ক্যাপিটাল টার্নওভার রেশিও করব। ক্যাপিটাল টার্নওভার রেশিও, এখানে আমরা বলেছিলাম সেলস রেভিনিউকে এভারেজ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে ভাগ যদি আমরা করি, তো এভারেজ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড তো আমাদের বের করা ছিল মনে হয়। জি স্যার, 18,925। ফাইন, তাহলে এভারেজ টোটাল ক্যাপিটাল আমাদের আগেরই বের করা আছে, আগে যখন রেশিও করেছিলাম। আর সেলস 18,925 আগে আমরা করেছি না, এই যে প্রথম অঙ্কে। জি স্যার। হ্যাঁ, বি নম্বর করেছি না 18,925, তো সেটাই তো। আর উপরে হলো সেলস রেভিনিউ 23,636, রাইট। তাহলে ভাগ করে দেখুন কত আছে। 1.25, হ্যাঁ 1.25 হয় নাকি একটু বেশি হয়?
1.5 তো স্যার আমার তো 1.50 আসছে বোধহয়। স্যার 1.2489 সামথিং। 8 কে 0 করা 9 করা যাবে স্যার। হ্যাঁ ওই জন্য 1.50 আমি লিখেছি। ওকে, তার মানে কি, এর অর্থটা কি কেউ বলতে পারেন? এর অর্থটা কি? স্যার আমার ক্যাপিটাল ইনভেস্ট করে স্যার আমার এই টার্নওভারটা আসে, টোটাল ক্যাপিটাল ইনভেস্ট করে এমপ্লয় করে। এই যে 1.50 কত টাকা ইনভেস্ট করলে আসে? 1 টাকা ইনভেস্ট করলে স্যার। ফাইন ফাইন, হ্যাঁ গুড। 1 টাকা ইনভেস্ট করলে আমার 1.5 টাকা আসে। যে আপনি যত ভালো বুঝতে পারবেন, আপনার ইন্টারপ্রিটেশন খুব ভালো দিতে পারবেন। 1 টাকা ইনভেস্ট করলে 1.5 টাকা রিটার্ন আসে। জি স্যার। নাও কমেন্ট গুলো কি লিখে দিতে হবে স্যার? কমেন্ট জি কমেন্ট তো বারবার বললামই আমি, যে যদি 2টা বছরের হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে তুলনা করে কমান্ড দিতে হবে। যদি দুটো আলাদা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে কমান্ড দিতে হবে, অথবা এই ক্যাপিটাল টার্নওভার রেশিও দিয়ে আপনি কি বোঝেন কমান্ড দিতে হবে। 1 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করলে 1.5 টাকা রিটার্ন আসতেছে। আপনি রেশিও করলে তো হবে না, আপনাকে তো বুঝতে হবে জিনিসটা কি। রিটার্ন হবে নাকি ক্যাপিটাল টার্নওভার হবে? ওকে, দেন আমরা আরেকটা রেশিও করব, সেটার নাম কি? নন কারেন্ট অ্যাসেট টার্নওভার। ইনভেন্টরি ইনভেন্টরি টার্নওভার আছে, নন কারেন্ট অ্যাসেট টার্নওভার আছে। রাইট, নন কারেন্ট অ্যাসেট টার্নওভারটা করব আগে। তাহলে নন কারেন্ট অ্যাসেট টার্নওভার আমরা যেহেতু সূত্রগুলো আগে দিয়ে দিয়েছি সিরিয়ালি, আমরা সেইভাবে একবার প্র্যাকটিস করি। তাহলে নন কারেন্ট অ্যাসেট টার্নওভার এর সূত্রটা ছিল সেলস রেভিনিউ ডিভাইডেড বাই নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট। তাহলে সেলস রেভিনিউ তো আগেই আছে আমার জানাই, আপনার 23,636, আর নন কারেন্ট অ্যাসেট এই যে 14,135। ক্রেডিট করলো 1.67 1.67 জি। এর অর্থ কি? যে প্রত্যেক 1 টাকা যদি নন কারেন্ট অ্যাসেট আমার থাকে তাহলে আমার সেখানে রিটার্ন আসবে 1.67 টাকা ফর এভরি টাকা 1 নন কারেন্ট অ্যাসেট। তারপরে সূত্রটা কি? পরের সূত্রটা কি বলুন? ফাইন, খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। মোটামুটি কোথাও চাকরি করলেও কিন্তু এটা বের করতে হবে, ইনভেন্টরি টার্নওভার রেশিও। এর সূত্রটা কি বলছিলাম? কস্ট অফ সেলস ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি কি করা যাবে? এভারেজ ইনভেন্টরি করা যাবে? স্টেটমেন্টে দেখি স্যার। স্যার শুধু ক্লোজিং ইনভেন্টরিতে দেয়া আছে স্যার, ওপেনিং ইনভেন্টরি তো আছেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুইটাই আছে। এভারেজ ইনভেন্টরি বের করা হয়েছে, বের করা যাবে। এই যে এটা হলো ওপেনিং, এটা হলো ক্লোজিং। কাজে দুইটা যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এভারেজ পেয়ে যাব। কত হয় এভারেজ? হচ্ছে 1 সেকেন্ড স্যার 8,999 প্লাস হচ্ছে ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি যোগ করে 212 হয়। হ্যাঁ 1325 স্যার, 1325। 5,000 হবে কি করে? এখানে হলো 1,000 আর এখানে হলো, এখানেও 1,000, এখানে 1,000, এখানে 1200 আর এখানে 1400, 5,000 হবে কেন? 1325 স্যার আমি ভুল উঠাইছি স্যার, সরি। 1325 ফাইন। 1325 হলো এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ সেলস কস্ট অফ সেলস 8799। 8799। তাহলে কস্ট অফ সেলস আছে 8799 ডিভাইডেড বাই 132। এভারেজ ইনভেন্টরি 1325। এর রেজাল্টটা কি হবে? স্যার 6.60। এটা কি 6.60 কি? টাইম স্যার, এটা টাইম। টাইম মানে বার। হাউ মেনি টাইমস ইনভেন্টরিজ
bought and sold during the year, এক বছরে ইনভেন্টরি কতবার আপনি বেচা কিনা করতেছেন, মুভিং করতেছে, সেইটা বোঝানোর জন্য এই রেশিওটা আমরা করি 6.64 টাইমস। দ্যাট মিনস হলে হাউ মেনি টাইমস ইনভেন্টরি বট অ্যান্ড সোল্ড ডিউরিং দি ইয়ার, প্রায় 7 বার ইনভেন্টরিটা মুভ হয়। স্যার রেজাল্ট যে মাইনাস আছে একটা স্যার, একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ, একটা যে মাইনাস ফিগার আছে স্যার, কোথায় মাইনাস ফিগার? 1425টা 1425 উপরে স্যার, উপরে। উপরে কস্ট অফ গুডস বিয়োগ করা হবে, তো এই জন্য মাইনাস দেওয়া আছে। উনি ক্লোজিং ইনভেন্টরি যে আমরা মাইনাস করেছি ওই কথাটাই বলতে মাইনাস করতে আর উপরে স্টেটমেন্টে স্যার, স্টেটমেন্টে কস্ট অফ গুডস তো মাইনাস হবে স্যার, এই জন্য ব্র্যাকেটে রাখা আছে। কস্ট অফ উপরে জি স্যার। এটা তো এর থেকে মাইনাস করছে, সেই জন্য স্যার এটা নাই 1425টা ক্লোজিং ইনভেন্টরি 1425 মানে এটা থেকে এটা মাইনাস করছে, সেটা বোঝাচ্ছে। ও আচ্ছা আপনি দেখেন এটা থেকে এটা মাইনাস করলে যে 8799 হয়। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ওই জিনিসটা বোঝানোর জন্য আর কি। ওকে স্যার। হ্যাঁ, হ্যালো, বলুন স্যার। ওই দিন একটা আপু যে কোশ্চেন করছিল যে 6.64 দিয়ে আসতো স্যার টাইমস, মানে বছরে। এখন স্যার 365 কে স্যার আমরা যদি 6.64 দিয়ে ভাগ করি, তাহলে স্যার আমাদের এভারেজ ডে আসবে, আমার ইনভেন্টরি টার্নওভার ডেজ কতদিন হয়। এই প্রশ্নটাই বোধহয় স্যার একটা আপু করছিল। এখন আপনি করে দেখেন, ওই আপুর সাথে আপনি মেলে কিনা দেখেন। আর আমি ডেট বের করেছি কত বলুন তো? 54.96 হয়। 54, হ্যাঁ, তা তো ঠিকই আছে। আমরা আমাদের সূত্র করি, আর উনি যেটা বলেছেন সেই সূত্র করি, দুই সূত্র থেকে নিয়ে অসুবিধা কি? আমাদের সূত্রটা ছিল যে অ্যাভারেজ ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ সেলস। অ্যাভারেজ ইনভেন্টরি তো আমরা বের করছি, সেটা ছিল 1325। সেটাকে আমরা উল্টা এই 8799 দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে আমরা ডেজ পেয়েছি ইনটু 365 মানে 55 ডেজ। তার এর অর্থটা কি? আমাদের ইনভেন্টরি এভারেজে এত দিনে স্যার বেচা কিনা হয় একবার। না, হলো না। কতদিন পর্যন্ত এটা স্টোরেজ আছে, মানে সেল হওয়ার আগ পর্যন্ত কি? রাইট রাইট, বিক্রির আগ পর্যন্ত সে 55 দিন ওয়েট করে। স্টোরিং পিরিয়ড। হ্যাঁ, স্টোরেজে 55 দিন থাকে। ইনভেন্টরি হিসেবে সে 55 দিন থাকে বিফোর ইট ইজ সোল্ড। তাহলে যদি বেশি ইনভেন্টরিতে অবস্থান করে, তাহলে আমার কি প্রয়োজন হবে বেশি? এডিশনাল ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হবে বেশি, বা এডিশনাল ফাইন্যান্স দরকার হবে। আর ইনভেন্টরিটা 54.96 আসে, এটাকে কি রাউন্ড আপ করে নিতে হবে? 96 তো এই জন্য আমি 50 মানে আপনার দিন সাধারণত ভগ্নাংশে আমরা দেখাই না, হ্যাঁ, সেজন্য আমরা রাউন্ড করে নিচ্ছি আর কি। 0.5 বেশি হলে একদিন অ্যাড করে দেয়, আর 5 কম হলে ওইটাই রাখি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি দিনকে ওইরকম ভগ্নাংশ করি না। ইচ্ছে করলে আপনি যদি কম হয় 54 করবেন, একটু বেশি হলে 55 করবেন, ওতে কিছু আসে যায় না। That on average an item is in inventories before it is sold. Additional finance need in inventories which may be need elsewhere, যেটা অন্য কোথাও আপনি ইউজ করতে পারতেন ওই টাকাটা। আমি একটু সংক্ষেপে লিখে রাখছি যাতে মনে থাকে আর কি। তার মানে এই দিন যত বেশি কম হবে অত প্রতিষ্ঠানের জন্য ভালো, যত বেশি হবে অত প্রতিষ্ঠানের জন্য খারাপ, যত বেশি হবে অত আমার ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগবে। তাহলে আমরা যদি দুটো বছরের মধ্যে তুলনা করে, যে বছরে ডেজটা বেশি হবে সেই বছরটা খারাপ, আর যেই বছরে ডে কম থাকবে সেই বছরটা ভালো ছিল, আর যদি দুটো প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করি একই ঘটনাই ঘটবে। ওকে, আমাদের নেক্সটটা কি ছিল? কালেকশন পিরিয়ড স্যার, রিসিভেবল কালেকশন পিরিয়ড, অথবা আরেকটা নাম কি বলছি? রিসিভেবল ডেজ। ওকে, ফাইন। সেখানে আমরা বলেছিলাম ট্রেড রিসিভেবল ডিভাইডেড বাই
রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস। এখন রেভিনিউ ফ্রম ক্রেডিট সেলস তো আমার এখানে নাই, শুধু সেলসটাই আছে। কাজে আমি আই অ্যাসিউম দ্যাট দিস সেলস ইজ 100% ক্রেডিট সেলস। এই সেলসটাই ধরে নিলাম যে আমার ক্রেডিট সেলস। আর আমার আর রিসিভেবল, কোন রিসিভেবল? ট্রেড রিসিভেবল। এখানে কি ট্রেড রিসিভেবল আছে? ট্রেড রিসিভেবল নাই। দিস রিসিভেবল আই অ্যাসিউম দে ইট ইজ এ ট্রেড রিসিভেবল। যেহেতু রেশিও আমাকে রেশিও করতে হবে, কাজী আই অ্যাসিউম দ্যাট দিস রিসিভেবল ইজ ট্রেড রিসিভেবল। সো দ্যাট 542 divided by 23,636 is equal to কত হবে? 2.29 into 365 দিয়ে গুণ করেছেন 8.37 হ্যাঁ 8.37 মানে আমি 8 দিন নিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। 8 দিন খুবই কম সময়, প্রতি সপ্তাহে টাকা কালেকশন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। প্রতি সপ্তাহে টাকা কালেকশন হচ্ছে আর কি এভারেজে। ইটস এ ভেরি গুড সাইন। সো কম্পেয়ার উইথ ক্রেডিট টার্মস, অ্যাভারেজ টাইম টেকেন টু রিসিভ ফ্রম বায়ার্স। আপনার যদি ক্রেডিট টার্মস এরকম থাকে যে 2/10, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ম্যাক্সিমাম সেলই আপনার ওই যে ডিসকাউন্টে হয়ে যায়, অর্থাৎ আপনি ডিসকাউন্ট পিরিয়ডই আপনি পেমেন্টটা পেয়ে যান। যদি 2/10 থাকে আর আমার যদি এখানে কালেকশন ডেজ থাকে 8 দিন, তাহলে বোঝা যাচ্ছে না যে সবাই মোটামুটি ডিসকাউন্ট নিয়ে নেয়। ওই জন্য একটু বলেছি যে কম্পেয়ার উইথ ক্রেডিট টার্ম। যদি এখানে আবার কোশ্চেন আপনাকে ক্রেডিট টার্ম দিয়ে দেয়, তাহলে আবার একটু কম্পেয়ারও করতে পারবেন ওখানে, যে ওখানে ক্রেডিট টার্ম আছে 10 দিন। তার মানে হলো এই কোম্পানির ম্যাক্সিমাম রিসিভেবল তারাই ডিসকাউন্টটা ভোগ করে, তারা যথাসময় ক্রেডিট টার্ম অনুসারে পেমেন্টটা দিয়ে দেয়। স্যার বিটা একটু দেখা যাবে, ওটাতে যে কমেন্টটা লিখছিলেন স্যার এর আগেরটা 55 ডেজ স্যার। হ্যাঁ, এখানে কমান্ড তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি সংক্ষেপে লিখে রাখছি যে that on average an item is in inventories before it is sold. বিক্রির আগে এভারেজে সে 55 দিন ওয়েট করে বা ইনভেন্টরিতে থাকে। এটা গুড আর ব্যাড বলার কোনো উপায় নেই না স্যার? গুড আর ব্যাড বলতে পারতেন যদি আপনাকে আরেকটা বছর দিত অথবা আপনাকে আরেকটা কোম্পানি দিত, যেহেতু একটাই দিচ্ছে তো কমেন্ট করা যায়, বেঞ্চমার্ক থাকতে হবে। স্যার এটা তো ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করতে পারে। হ্যাঁ, হতে পারে। ওই জন্যই তো বলছি যে আপনি এইটাকে গুড ব্যাড বলতে হলে আপনাকে আরেকটা কিছু লাগবে, বেঞ্চমার্ক লাগবে স্যার। অথবা যদি বলে দেয় কোনো এক জায়গায় যে এই কোম্পানির ইনভেন্টরি এভারেজে 40 ডেজ থাকে, তাহলে আপনি ওইটাকে বেঞ্চমার্ক ধরে আপনি বলতে পারতেন, কমান্ড দিতে পারতেন। অথবা ইন্ডাস্ট্রি এভারেজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি জি, আপনার তাহলে এখানে 15 ডেজ বেশি হচ্ছে। মানে আপনাকে কমান্ড করতে হলে তো কারো না কারোর সাথে তুলনা করতে হবে। ওকে, তারপর আমাদের নেক্সটটা কি ছিল? পেয়াবেল। হ্যাঁ, তাহলে পেয়াবেল ডেজটা হলো কি? ট্রেড পেয়াবেল ডিভাইডেড বাই cost of sale or কস্ট অফ সেলস অর পারচেজ। আমরা যদি পারচেজ থাকে, পারচেজের সাথে করাটাই আমাদের উত্তম, আর তা না হলে কস্ট অফ সেলসও করতে পারি। তাহলে ট্রেড পেয়াবেল মানে কি? ট্রেড পেয়াবেল আমার এখানে শুধু পেয়াবেল আছে, ট্রেড নাই। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে এটাই ট্রেড পেয়াবেল, তাহলে 1086। এবং কস্ট অফ সেলস অর পারচেজ, কস্ট অফ সেলস কত আছে? 8799 কস্ট অফ সেলস, 8799। আর পারচেজ আছে 87999। পারচেজ আছে এইটা আর কস্ট অফ সেলস আছে এইটা, আপনি যে কোনোটা একটা দিয়ে তুলনা করতে পারেন। কস্ট অফ সেলস এর সাথে ট্রেড পেয়াবেল কতটুকু বা পারচেজ এর সাথে কতটুকু।
নরমালি যেহেতু ট্রেড পেয়াবেল, স্যার ট্রেড পেয়েবলটাকে অন্য জায়গা থেকে আলাদা ভাবে কিভাবে বুঝবো? যখন মার্চেন্ডাইজিং অপারেশন হবে তখন বুঝবো? মানে ট্রেড পেয়েবলকে আমি কিভাবে আলাদা করবো স্যার? ট্রেড পেয়াবেল আলাদা মানে পেয়াবেল তো ধরেন অন্যান্য পেয়াবেল থাকতে পারে। মনে করেন সে একটা সিপিএফ থেকে একজনের লোন নিয়েছে, তাহলে সে বা সে এক মাসের স্যালারি আপনার অ্যাডভান্স নিয়েছে, তাহলে ওইগুলোকে আমরা আদার পেয়াবেল বলি। তাহলে আদার পেয়াবেল অথবা নোটস পেয়াবেল অথবা অ্যাকাউন্টস পেয়াবেল, এই অ্যাকাউন্টস পেয়াবেল কে আমরা বলি ট্রেড পেয়াবেল। কাজেই আমরা এখানে যদি কিছু বলা না থাকে আমরা ধরেই নেব যে এইটাই ট্রেড পেয়াবেল। তাহলে ট্রেড পেয়াবেল ডিভাইডেড বাই কস্ট অফ সেলস অর পারচেজ ইনটু 365। তাহলে এখানে কতদিন আসে? কস্ট অফ সেলস হচ্ছে স্যার 45 ডেজ, 45 বা 44 যাই হোক, কস্ট অফ পারচেজের সাথে 44। হ্যাঁ 44 হইতে পারে, 45 হইতে পারে। এখন দেখুন, আপনি পেমেন্ট করেন, আপনি আদায় করেন 8 দিনের ভিতরে, আর আপনি পেমেন্ট দেন 44 দিনে। এবার আপনি মানুষের টাকা দেন 44 দিন পর এভারেজে, আর আপনি মানুষের কাছ থেকে আদায় করেন 8 দিনের ভিতরে। সো দ্যাট ইজ এ গুড সাইন। আপনি যত দেরিতে দিতে পারবেন অত ভালো। অবশ্য এখানে আবার আপনি ডিসকাউন্টটা লস করতেছেন। জি স্যার, কুইক পে করলে ডিসকাউন্ট পাবো। হ্যাঁ, আপনি 44 days required to pay the payable amount and only 8 days required for collection from the receivable. So that এখানে যদিও আপনি এখন দেখতে হবে যে আপনি 44 days পরে পেমেন্ট করতেছেন, তাহলে আপনি ডিসকাউন্ট লস করতেছেন, তাতে বেনিফিটটা বেশি হবে নাকি আপনি 44 days পরে যদি দেন, আপনি ওই টাকা রোলিং করে আপনি আপনার আর্নিংটা আরো বেশি করতে পারবেন। তার উপরে কারেন্ট রেশিওটা বেশি আছে স্যার, ক্যাশ টাকাটা পড়ে থাকে যে তার কারণে কারেন্ট রেশিও গুলা বেশি আছে বা কুইক রেশিও গুলা বেশি আছে। ক্যাশ টাকা পড়ে আছে ঠিকই, কিন্তু এদিকে তো আবার আপনি অনেক দেরিতে পেমেন্ট করতেছেন। জি স্যার, সেটাই বলতেছি, মানে পেমেন্টটা লেট দেওয়ার কারণে ওটার সাথে শুধু অ্যাডভান্স হয়ে গেল, তাই না? মানে ওইটা যে সেন্সে আপনি ইউজ করবেন এটা তার রিভার্স হয়ে গেল আর কি। জি স্যার। তো কাজে টাকা আপনি ফেলে রাখলেন আর এদিকে 44 দিন ইউজ করলেন, তাহলে তো আপনি ডিসকাউন্টও পেলেন না। এটাই তো লস প্রজেক্ট স্যার। হ্যাঁ, ওকে। এরপরে এটা কি আমাদের তাহলে ক্যারিং রেশিও স্যার অথবা লিভারেজ রেশিও, রাইট? অথবা না, হ্যাঁ, আমরা ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, জি সলভেন্সি রেশিও বা ক্যাপিটাল স্ট্রাকচার রেশিওর আন্ডারে হলো গিয়ারিং রেশিও বা লিভারেজ রেশিও। সেখানে আমরা বলেছিলাম যে ডেপ্ট ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, তাই না? টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। স্যার এখানে ডেপ্টটা লং টার্ম লায়াবিলিটি হবে। হ্যাঁ, ডেপ্ট মানে লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি এখানে ব্যালেন্স শিটে দেয়া আছে। লং টার্ম লায়াবিলিটি এখানে বলা আছে আপনার 4500, তাই না? জি স্যার। একটাই আছে 4500। আর হলো টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড বা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা বের করেছি এর আগে একবার। কত ছিল মনে আছে ওখানে? 18925, 22750 স্যার। 22750, রাইট, 22750। তাহলে 4500 ডিভাইডেড বাই, যেহেতু এভারেজ আমরা করেই ফেলছি কাজে এভারেজ দিয়েই করি, 22750। পরীক্ষার সময় আমাদের কি সূত্রগুলো লিখে তারপরে অঙ্ক করতে হবে নাকি সরাসরি অঙ্ক করে দিলেও হবে? না না, সূত্র লিখতে হবে। সূত্র না লিখলে তো আপনারও বিপদ, আপনি তো ভুল করতে পারেন। 19.78 19.78, দ্যাট মিন্স ইনটু 100 দিছেন। জি স্যার। ইনটু 100, তাহলে কত পার্সেন্ট হয়? 19.78%। 19.78, তার মানে 20% নাকি?
20% or 20:1 অথবা 20:1। অর্থ হলো যে 1 টাকা ক্যাপিটাল এম্পায়ার যদি করেন তাহলে 20 পয়সা হলো আপনার ডেপ্ট, তাই না? আপনার ক্যাপিটাল 20% হলো ডেপ্ট, তার মানে 80% হলো আপনার ক্যাপিটাল। আমরা যদি অন্যভাবে বলি এখানে, তাহলে যদি আমরা পার্সেন্টেজে বলি তাহলে আমরা বলতে পারি 20%, গিয়ারিং রেশিও হলো 20%। অথবা যদি আমরা ইস্টু দিয়া করি তাহলে 0.20:1, 1 টাকার বিনিময়ে 20 পয়সা, ঠিক কিনা? অথবা আমরা আরো ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি বলেন তো? আরো বিনিয়োগের 4/1 জি, 5/1 বিনিয়োগের 4/1 This is 200 5/1 5/1 ক্যাপিটাল স্ট্রাকচারটা হলো স্যার 80% হলো স্যার ইকুইটি, আর ডেট হলো স্যার 20%। হ্যাঁ, 5/1। তাহলে এখানে ইস্টুতে যদি আমি দেই তাহলে 20:80 বলা যায় নাকি কত বলবো? 20:100 100 কেন, 80 তো হবে। না 80-20 হবে, 100 হবে, 80-20 হবে না স্যার, 20%। 20-80 হবে, 20-80। আমি যদি 20 টাকা বলতে চাই যে 20 টাকা আমার ডেপ্ট, তাহলে আমার ইকুইটি কত হবে? 100 টাকা। 80 টাকা স্যার। 80 টাকা ইকুইটি হবে স্যার। 100 টাকা হবে স্যার। 100 হবে স্যার, 100 যেটা 5/1 100 টাকা 20 টাকা 100 হবে। আর 100 টাকা যদি ক্যাপিটাল হয় তাহলে 20 টাকা হচ্ছে আমাদের ডেট। তাহলে 100 হবে, তাই না? অথবা লেখা যায় কি 1:1.5 হলে 2:10 তো লেখা যায়। 2:10 এটা কারো ভেঙে তো স্যার 1:5 দেওয়া যাচ্ছে। যে কোনো অনেক ভাবেই লেখা যায়, যে যেভাবে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে ডেপ্ট ইকুইটি রেশিও অনেক সময় এই পার্সেন্টেজ দিয়েও লেখে, অনেক সময় ইস্টু দিয়েও লেখে, ম্যাক্সিমাম জায়গায় ইস্টু দিয়ে লেখে কিন্তু। অর্থাৎ যে টোটাল ক্যাপিটাল এম্পায়ারের মধ্যে তো ইউ আছে, ডেপ্টও আছে কিন্তু। তাহলে ডেপ্ট আর ক্যাপিটাল মিলে আমার টোটাল যদি 100 টাকা থাকে, সেই ক্ষেত্রে 20 টাকা হলো লং টার্ম। তাহলে শুধু আপনার ডেপ্ট এবং ক্যাপিটাল এমপ্লয়ারের সাথে যদি আমি তুলনা করি তাহলে 20% অথবা 20:100 অথবা 0.2:1, 1 টাকায় 20 পয়সা। এখানে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 100, আর 0.20 কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে হবে 20 টাকা। কাজে আপনারা যারা কিছুক্ষণ আগে বিভিন্ন মন্তব্য করেছেন যে 20:80 হবে বা এই হবে, তারা একটু খেয়াল করেন যে আমি দুটো ইস্টু যখন লিখবো তখন দুই পাশে সমান জিনিস দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে 20 কে আমি 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? নাকি না ভুল বলছি? না স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি যদি 0.2 কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে হবে আমার 20 টাকা। আবার আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে হবে আমার 100 টাকা। সো দ্যাট 20:100, অর্থাৎ 100 যদি টোটাল হয় তার মধ্যে 20 টাকা আছে আমার ডেপ্ট। এইটুকুই বোঝানোর জন্য আর কি। ওকে, এইবার তাহলে আরেকটা রেশিও আছে কি আমাদের, শুধু ডেপ্ট ইকুইটি রেশিও। এখানে ছিল টোটালের সাথে, আর ওইটা হলো শুধুমাত্র ওনারের সাথে, আর ওনারের সাথে আর লাইবিলিটির সাথে। তাহলে ডেপ্ট তো আছে আমার আপনার 4,500, আর ক্যাপিটাল ওনার্স ইকুইটি কত ছিল? শেয়ার হোল্ডার হবে না স্যার এখানে? জি জি, শেয়ার হোল্ডারের পোর্শনটা হবে না স্যার এই ইকুইটিতে? অনলি শেয়ার হোল্ডার? হ্যাঁ, শেয়ার হোল্ডার ওই যে ইকুইটি, শুধু ইকুইটি। এখন আপনি এটা এভারেজও করে নিতে পারেন।
অথবা শুধু ইকুইটি দিয়ে করতে পারেন। যদি আমরা শুধু ইকুইটি দিয়ে করি তাহলে 18,250 হবে নিচে, আর উপরে হবে 4,500, এই যে ডেপ্ট। কত আসে এখানে? 25%. দ্যাট মিনস 25%, নাকি? Yes, sir. 25%। 25% মানে 100 টাকার ভিতরে 25 টাকা, 25 to 100। অথবা আমরা কি বলতে পারি 5:20 পারি না? আমরা যদি দুই সেরে যদি আমরা 5 দিয়ে কমিয়ে ফেলি, এখানে 25 কে 5 দিয়ে ভাগ করলে 5, আর এখানে 100 কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 5:20 তো বলতে পারি, যত ছোট করা যায়। 25 to 100 বলাটার চেয়ে 5:20 হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হয় আমরা 25% বলবো যে আমরা এই হলো আপনার ডেপ্ট হলো ইকুইটি 25%, অথবা 20 টাকা যদি ইকুইটি হয় তাহলে ডেপ্ট আছে 5 টাকা। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেশিও, এবং বাস্তব ক্ষেত্র কিন্তু এটা প্রয়োজন হয়। কেউ চাকরি টাকরি করতে গেলে যখন অ্যাকাউন্টস করবেন তখন কিন্তু এগুলা বের করতে হয় কম্পালসারি। নাও আমাদের লাস্ট ওয়ান ইজ সিকিউরিটি রেশিও অর ইনভেস্টর্স রেশিও। সেখানে বলছিলাম ইন্টারেস্ট কভারেজ রেশিও, দ্যাট মিনস ইন্টারেস্টটা কতবার কত টাইম তার যে ক্যাপাসিটি কতবার আছে, তার মানে আমরা অপারেটিং প্রফিটের সাথে তুলনা করব। অপারেটিং প্রফিট আছে এখানে আপনার 9,100 আছে অপারেটিং প্রফিট, আর আমার ইন্টারেস্ট পেয়েবল আছে কত? 4,500। 4,500 তো আমার লং টার্ম লায়াবিলিটি। এখানে এই যে দেখেন ইন্টারেস্ট পেয়েবল অন ব্যাংক লোন, এই যে 450, তাহলে 450 আছে আপনার ইন্টারেস্ট পেয়েবল। তাহলে অপারেটিং প্রফিট কে আমরা ভাগ করব 450 দিয়ে, তাহলে কত কি হয় রেজাল্টটা? 20.22। হ্যাঁ, তাহলে 20 বার 20 টাইমস 20 টাইমস 20 টাইমস মানে যা আমার অপারেটিং প্রফিট হয় সেই প্রফিট দিয়ে আমি 20 বার আমি লং টার্মের ইন্টারেস্ট পরিশোধ করতে পারবো, সেটাই বুঝে আর কি। তো আমরা এতক্ষণ মোটামুটি আমার মনে হয় যে আমরা যে সূত্র দিয়েছিলাম আর আজকে আমরা যে প্র্যাকটিক্যালি করলাম, এরপরে কি কারো কোনো কনফিউশন আছে? ইকুইটি রেশিওটা একটু দেখানো যাবে অ্যানসার শিটটা স্যার? হ্যাঁ, কোনটা? ইকুইটি রেশিও লাস্ট যেটা করলেন স্যার। এই যে আপনার এই যে করলাম, আমার সামনে স্যার কোশ্চেন নাই তো স্যার। ও আচ্ছা, কেন আপনি মেইল পাননি? স্যার আমার ল্যাপটপ বারবার শাটডাউন হয়ে যাচ্ছে, আমি কয়েকবার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে স্যার, ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে ইন্টারেস্ট কভারেজ রেশিও মানে হলো আপনার ইন্টারেস্ট ছিল 450 আর হলো 9,100 হলো আমার প্রফিট ছিল, 9,100 ছিল আমার অপারেটিং প্রফিট। সেই জন্য 9,100 কে আমরা 450 দিয়ে ভাগ করে আমরা 20 টাইমস পেয়েছি, 20 বার। এটাকে আমরা বলি সিকিউরিটি রেশিও, ইনভেস্টর সিকিউরিটি রেশিও। তাহলে আমরা পারফরমেন্স রেশিও, solvency ratio, use of asset or efficiency ratio, gearing ratio or capital structure ratio, and investor ratio or security ratio. আমরা 5 রকমের রেশিওর ভিতরে আমরা প্রায় মনে হয় 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15টা রেশিও করলাম। কারো কোনো কোশ্চেন স্যার আছে? এই জি বলুন। ডেট ইকুইটি রেশিওর ওই 5টায় 100 হবে না স্যার? এখানে ওই শীটে 100টা নাই, নিচে আছে, নিচের লাইনে, উপরের লাইনে যেটা স্যার, এটা উপরের লাইনে স্যার। উপরের লাইনে কোন জায়গায়? এখানে এই যে শেয়ার হোল্ডারের পাশে স্যার, এখানে এখানে 100, হ্যাঁ এখানে 100 হবে না স্যার? কেন 100 হবে ভাই? এখানে তো আমি ইস্টু বলছি, যে ইস্টু। নিচে আবার 100 দিচ্ছেন স্যার? 100 তো দিছি উপরে নিচে যখন করব তখন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। মানে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য। এই যে দেখেন, এই যে 5:20 বলছি, এখানে কি পার্সেন্টেজ দিছি? না স্যার। তাহলে এইটাই ধরেন না আপনি, এই যে ডেট ইজ টু ইকুইটি, মানে এই যে 5:20, এখানে তার আমরা পার্সেন্টেজ দেই না। ঠিক আছে, ওকে। এটা কিন্তু আপনাকে মানে ওই সূত্র যখন দিয়েছি তখনও ওখানে একরকম সূত্র দিয়েছি, আবার এটাও লিখেছি নিচে, করার সময় আবার এটা করেছি। আপনাকে বিভিন্ন ভাবে আমি প্র্যাকটিস করাচ্ছি, যেন কোনো জায়গায় কনফিউশন না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকের 1 নম্বর প্রবলেম সলভ করলাম। 2 নম্বর প্রবলেম আমরা দেখি একটু। 2 নম্বর প্রবলেম, এখানে দেখুন, এখানে বলা আছে দি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওই 1 নম্বর কি কারো কোনো কোশ্চেন আছে? বোঝেননি কেউ আছেন নাকি? ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রবলেমটা একটু দেখি। এখানে 2 বছরের দেয়া আছে, 2 বছরেরটা দেয়া আছে। বলছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ স্পাইডার লিমিটেড as at 31st December 2014 including comparative figures are given below. Including comparative figures, তুলনামূলক ফিগার দিয়ে দিয়েছে 2 বছরের। তাহলে 14 এবং 13 দিয়েছে, একই কোম্পানি 2 বছরের পারফরমেন্সটা দিয়ে দিয়েছে। এখন আপনাকে বলেছে যে এখানে যেমন আপনার কিছু তথ্য দিয়ে দিয়েছে, রেভিনিউ, তারপরে লাভ লসের কিছু তথ্য দিয়েছে, আর এটা হলো আপনার ব্যালেন্স শিটে কিছু তথ্য দিয়েছে। আপনার কাছে বলেছে যে অ্যাসেস অর্থাৎ মূল্যায়ন করেন বা ভ্যালুয়েশন করেন দি প্রফিটেবিলিটি, লিকুইডিটি প্লাস সলভেন্সি এন্ড এফিসিয়েন্সি অফ দি কোম্পানি থ্রু রেশিও অ্যানালাইসিস। তার মানে 3টা চেয়েছে, এফিসিয়েন্সি চেয়েছে, সলভেন্সি চেয়েছে এবং প্রফিটেবিলিটি চেয়েছে। তাহলে আমরা যদি প্রথম দিয়ে শুরু করি, প্রফিটেবিলিটি আমরা যেহেতু শুধু প্রফিটেবিলিটি বলেছি, আমরা 3টাই করব, অথবা মিনিমাম 2টো করতেই হবে। একটা গ্রস মার্জিন আর একটা হলো রিটার্ন অন ইকুইটি। যদি 2টো করি, রিটার্ন অন ইকুইটি এবং গ্রস মার্জিন, আর যদি 3টা করি বেশ ভালো কথা। তাহলে 3টাই করব। স্যার জি স্যার, পরীক্ষা কি এভাবে আসবে নাকি আমাদেরকে স্পেসিফিক রেশিও বলবে, মানে নাম? এটা কিন্তু পরীক্ষারই কোশ্চেন। আচ্ছা, আগেরটা যেটা সেটাও পরীক্ষার কোশ্চেন ছিল। জি স্যার। আগেরটাও পরীক্ষার কোশ্চেন, এটাও পরীক্ষার কোশ্চেন। স্যার অ্যাকচুয়ালি ডিসকানেক্ট খাচ্ছে বারবার, সো মাঝে মাঝে ট্র্যাক রাখতে পারতেছি না। হ্যাঁ স্যার, ডিসকানেক্ট খাচ্ছে আজকে বেশি, সো ট্র্যাক রাখতে পারতেছি না। কারণ কি জানি না স্যার। এখানে আপনার আমার কাছে চেয়েছে প্রফিটেবিলিটি রেশিও। সো যদি আমি যেহেতু আমাকে প্রফিটেবিলিটির ভিতরে রেশিওর কথা বলেনি, সেজন্য আমরা এটা ডিপেন্ড করে না আমাদের উপরে, আমরা কিভাবে করব। কাজে যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, আমরা 3টাই করব। আর পরীক্ষার হলে আপনারা মিনিমাম 2টো করবেন, একটা গ্রস মার্জিন, একটা রিটার্ন অন ইকুইটি, কমপক্ষে 2টো করতেই হবে। তাহলে আমরা প্রথমটা করে ফেলি, গ্রস মার্জিন রেশিও। আমরা 2টো বছর যদি পাশাপাশি লিখি, তাহলে আমরা যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা আমাদের কমেন্টস করতে সুবিধা হবে। যেমন ধরুন আমরা এখানে করেছি, এই যে প্রফিটেবিলিটি রেশিও লিখে আমরা ইয়ার 24, ইয়ার 23,
যে জিনিসটা বের হবে এখন আমরা তুলনা করতে সুবিধা হবে, এইভাবে আমরা করব। তাহলে গ্রস মার্জিনটা আমরা করে ফেলি। গ্রস মার্জিন ইকুয়াল টু কি সূত্র ছিল বলুন? সূত্র আগে লিখে তারপর গ্রস প্রফিট বাই সেলস রেভিনিউ। রাইট, দেখেন এখন করুন, 2 বছরই করে ফেলুন, সবই আছে এখানে। আমরা একাধারে যেমন ক্লাস করতেছি, সেকেন্ড টাইম আমরা প্র্যাকটিসও করতেছি, যাতে আমাদের হাত কলম সুন্দরভাবে চলে, সেটাও করতেছি। আর সলিউশনটা একবারে দেখেই ফেললে আপনাদের ব্রেইনে কাজ করবে না। হয়েছে? স্যার 2014 সালে হচ্ছে 22.35% আর 13 হচ্ছে 18.32%। হ্যাঁ, তাহলে এখন আপনি একটা তুলনা করতে পারবেন 2 বছর, আপনাকে তো কমান করতে হবে। তাহলে আপনি বলতে পারেন যে 2014 বা 2024 এ স্যার আমাদের গ্রস, জি স্যার 2014 তে স্যার আমাদের গ্রস প্রফিটটা 2013 তুলনায় বেশি, প্রায় 4% বেশি। তার মানে কোম্পানি ডুইং ওয়েল। স্যার জি স্যার, কোম্পানি ইজ ডুইং ওয়েল, সে ভালো করতেছে। কারণ 13 তে তার ছিল 18.30, 18ই ধরি, আর এখানে গেল 22, সো দ্যাট সে মোর আর্নিং করতেছে তার রেভিনিউ থেকে। দুটো হতে পারে, সে তার কস্ট কমিয়েছে, সেলস বাড়িয়েছে, তাও হতে পারে। আর 13 তে ছিল তার সেলস কম হয়েছে এবং কস্টও বেশি ছিল, সেলসের তুলনায় তার কস্ট বেশি ছিল। এখানে সে হয়তো কস্ট কন্ট্রোল করেছে, যে কারণে তার প্রফিট মার্জিনটা বেশি হয়েছে। তার মানে ইজ ডুইং ওয়েল। আমরা যদি তুলনা করি 13 তুলনায় সে 14 তে খুব ভালো করতেছে স্পেসিফিক গ্রস মার্জিনে গিয়ে। দেন নেক্সট হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করেন সবাই। তার কোশ্চেনটা একটু স্যার, কোশ্চেনে দেখবেন, এই যে দেখুন, স্যার প্রফিট ফ্রম অপারেশন, এই কি আমাদের যে অপারেশন প্রফিট না স্যার? হ্যাঁ, এই যে প্রফিট অবলিক লস ফ্রম অপারেশন, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, একটা ব্র্যাকেট আছে, একটা ব্র্যাকেট ছাড়া আছে, দ্যাট মিনস প্রফিট 1 বছর হয়েছে আর 1 বছর মাইনাস লস হয়েছে, সেই জন্য বলছে প্রফিট অবলিক লস ফ্রম অপারেশন। 14 তে প্রফিট হয়েছে আর 15 তে লস ছিল, সেই জন্য -78। আর আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত? স্যার এখানে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড কোনটা ধরবো স্যার? ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড, এখানে আপনারা অ্যাভারেজ করতে যাবেন না। কেন যাবেন না? কারণ আমি তো 13 এবং 14 করতেছি, আমি 14 অ্যাভারেজ করতে পারবো, কিন্তু 13 যদি বাইসেন্স না পারি, সেই জন্য আমি এরকম যখন 2 বছর হবে তখন শুধু ক্যাপিটাল ইটা নিলেই হবে, অ্যাভারেজ না নেওয়াটাই উত্তম হবে। আর অ্যাভারেজ নিতে গেলে আপনার সময় তো কভার হবে না। কোনটা নিব তাহলে?
নর্মালটা নেবেন, এভারেজ ছাড়াটা নেবেন। কারণ কি? কারণ হলো এখানে আমি যদি এভারেজ নিতে যাই আমার 14 জন সমস্যা হবে না, কারণ 14 ক্লোজিং আছে আর 13 ওপেনিং আছে, কাজে এখান থেকে আমি নিতে পারবো। আমার অ্যাকচুয়ালি ক্যাপিটাল এমপ্লয়েড কত, এখানে ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? ইকুইটি আর হইলো ইকুইটি আর কি লং টার্ম borrowing রাইট। এখানে ইকুইটি আছে কত আর লং টার্ম আছে কত? লং টার্ম লংটা হচ্ছে 2362 টাকা। রাইট। ইকুইটি হচ্ছে, তার মানে আমি যদি এভারেজ করতে যাই তাহলে এই চারটা যোগ করে, এই যে এইটা 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 এইটা, এই চারটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি এই বছরে এভারেজ পাবো। কিন্তু আমি যখন আবার 13তে যাব, 13তে এভারেজ করতে গেলে আবার এখান থেকে আমার প্রফিট বাদ দিতে হবে। 13 থেকে প্রফিট বাদ দেব, প্রফিট দেওয়া আছে 13তে, এই যে প্রফিট দেয়া আছে, বাট আমার সেক্ষেত্রে সময়টা একটু বেশি লেগে যাবে। সেজন্য এই যখন একাধিক বছরে হবে তখন নর্মালি আপনারা ডাইরেক্ট চলে যাবেন, এভারেজ আর যাবেন না, সময়তে কভার হবে না। ডাইরেক্ট কোনটা নিব স্যার? কোনটা হবে স্যার 2014 তে? শুধু ইকুইটিটা নিব? ডাইরেক্ট মানে এভারেজ করবেন না। দ্যাট মিন্স এখানে এই 14 জন্য ইকুইটি হলো 3930 আর হলো 1362, এই দুটো যোগ করেন কত হয়? 6295 ইন্টু 100 হবে না? আমি তো রিটার্ন বলতেছি, রিটার্ন মানে 100। আবার এইটাও 13 জন্য এইটা যোগ এইটা 232 আর 3338, এই দুটো যোগ করলে কত হয়? 3570 আর 3570 হয়, তাহলে 13 তো হলো 3570 আর 14 তো হলো কত বলছেন? 8.89, এটা মাইনাস 2.18 আসছে যে স্যার, কারণ এটা মাইনাস যে স্যার উপরে মাইনাস কত? 8.9। হ্যাঁ মাইনাস তো হবে, কারণ এখানে তো -78, প্রফিট তো হলো মাইনাস হলে তো মাইনাসই আসবে। তাহলে আমার জি আমার হলো একটা হলো 8.9 পজিটিভ, তাই না? আর একটা হলো নেগেটিভ 2.2। আমার 2.18 আসছে স্যার। ওই 18 মানে 2 ধরছি আর কি। ও 18 জি স্যার 18, আমার তাহলে 1 মানে 18। আমি 1 কে 8 এর জন্য 2 ধরছি আর কি, ঠিক আছে, আসে যায় না। তাহলে 78 ডিভাইডেড বাই, আপনি দেখবেন শুধু সূত্র আর ফিগার ঠিক আছে কিনা, দশমিকের পরে এতে কোনো কিছু আসে যায় না। তাহলে একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস, তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কত বলতে পারেন? স্যার এটা যদি 9 হয় আর 2 11, 12, প্রায় 12 স্যার। হ্যাঁ, তার মানে আপনি 2014 হলো 13-র তুলনায় 12% বেশি, 13-র তুলনায় 14 হলো 12% বেশি। তাহলে 12% কিভাবে হিসাব করলাম স্যার? একটা তো প্লাস একটা মাইনাস স্যার। আপনি মাইনাস দুটো মাইনাসে প্লাস। আচ্ছা আপনি এই আমি যখন পার্থক্য বের করব তাহলে এইটা মাইনাস, এইটা তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না? ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে এখানে 12 হয়, প্রায় 8 9 10 11 হয় নাকি? 11.2। হ্যাঁ, ওই 11 ধরেন, 11% ডিফারেন্স, 11% ইনক্রিজিং ইন 2014। যেহেতু আপনার ওই যে গ্রস মার্জিনও বেশি, কাজে এটা হবে, এখানেও বেশি হবে রিটার্ন অন ইকুইটি এমপ্লয়েড। তার মানে 14 ইজ বেটার দেন 213। আর যদি এখানে ইয়ার না দিয়ে দুটো প্রতিষ্ঠান থাকতো এক্স ওয়াই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবেই বলতাম যে এক্স ইজ বেটার দেন ওয়াই কোম্পানি। ওকে, নাও থার্ড ওয়ান, রিটার্ন অন ইকুইটি।
11 কিভাবে হয়েছে স্যার? 11 হয়েছে এই যে 8.9, এটা হলো প্লাস, জি আর এইটা হলো মাইনাস 2.20। কাজে পার্থক্য বের করতে গেলে এইটা বিয়োগ এইটা যদি হয়, বিয়োগ যদি এই মাইনাস এবং এখানকার মাইনাস, এই মাইনাসে মাইনাসে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে প্লাস হয়ে যায়, স্যার। সেজন্য 11 হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে থার্ড ওয়ান কি ছিল? রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি। হ্যাঁ, রিটার্ন অন ইকুইটি মানে নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, তাই না? ইকুইটি। হ্যাঁ, কত হয় দেখেন, শেয়ার হোল্ডার্স ইকুইটি আর উপরে নেট প্রফিট। নেট প্রফিট কত আছে আমাদের? নেট প্রফিট 195 হলো 14তে, আর মাইনাস 138 হলো 13তে। আর ক্যাপিটাল এমপ্লয়েড কত? শেয়ার হোল্ডার ইকুইটি এদিকে 3933। হ্যাঁ, 3933 এটা 3933 14তে, আর 13তে 3338। হ্যাঁ 3338, আর এটা আছে 3933। সো দ্যাট কত আসে রেজাল্ট? কিন্তু 100 তো আছে না স্যার? হ্যাঁ 100 তো আছে। একটা হলো 5% আর একটা হলো মাইনাস 5% নেই, একটা হচ্ছে 5%। একটা হলো 5% আর একটা হলো 4.13% মাইনাস। তাহলে এখানে দেখা যায় হ্যাঁ 4.95 হয়। জি স্যার। 4.13 হয় স্যার। 96 স্যার, 4.96 হয় রাউন্ডিং করেছে। একবার দেখি তাহলে। দ্যাট মিন্স হলো 4.96 138 দুইটা শূন্য ডিভাইডেড বাই 3338 4.13 তো হয়। জি স্যার, আমারও তো আসছে 4.13। ওইটা না স্যার, আগেরটা ওইটা ঠিক আছে স্যার। 4.96 2014। ও এইটা জি স্যার। হ্যাঁ 4.96 মানে 5 ধরছি আর কি, 96 তো 5% রাউন্ড করছি। রাউন্ড করে দিছেন আর কি, ঠিক আছে। করলে অসুবিধা নাই, 0.96 করলে করতে পারেন। তো রিটার্ন তো ওই জন্য একটু রাউন্ড এনেছি। স্যার আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে ওই যে মঙ্গলবার 8:30 নাকি? জি স্যার। এই ডিয়ার স্টুডেন্ট, আগামী টুয়েসডে তে আমাদের 5টার ক্লাসটা 8:30 হবে। হ্যাঁ, আপনারা হয়তো মেইল পেয়ে যাবেন, তারপর আমি বলে দিচ্ছি যে 8:30 হবে নেক্সট টুয়েসডে, মানে পরশু দিনের যে ক্লাসটা আর কি। 8:30 স্যার। 8:30। তাহলে এখানে আমাদের 5% আর এখানে হলো 4.13%। ডিফারেন্স কত পার্সেন্ট? 9% স্যার। 14 ইনক্রিজ 9.13% ইনক্রিজ দেন 2013। হ্যাঁ, সো দ্যাট আমরা যদি বলি যে এটা বেটার, এত বেশিতেই বেটার, মানে 9.13% বেশি ইন রেসপেক্ট অফ 2013। তাহলে এইভাবে আমাকে প্রত্যেকটা দিয়ে তুলনা করে কমান্ড করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকের এই সেকেন্ড প্রবলেমে শুধু প্রফিটেবিলিটি করলাম, বাকি দুটো আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখি। আর নেক্সট ক্লাসটাও একই টাইমে হবে 8:30। থ্যাংক ইউ আর এই রেশিও অ্যানালাইসিস কখনোই মনে থাকবে না, কখনোই মুখস্থ করতে পারবেন না। যত প্র্যাকটিস করবেন অটোমেটিক্যালি কলমে চলে আসবে। এগুলা আমারও মনে থাকে না, এত সূত্র মনে রাখা সম্ভব না। সেই জন্য যত প্র্যাকটিস করবেন অত আপনার জন্য একটু ইজি হবে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কার কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা স্টপ করে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।